উনি এমন একটা অবস্থায় আছেন যেখান থেকে কোনো উত্তরণের কোনো ভালো পথ নাই। প্রথমে মেটেরিয়াল দিকটা বলি। আপনার আমাদের যত স্টক পাইল ছিল মিসাইলে তার মোটামুটি ধারণা করা হচ্ছে ৭০-৮০% শেষ হয়ে গেছে। হুম, এবং এই যুদ্ধ শুরু করার আগে ২৭শে ফেব্রুয়ারিতে যে পরিমাণ স্টক পাইল ছিল সেই জায়গায় ফিরতে হলে 2031 বা 32 পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন কিন্তু আমেরিকার যে সমস্ত বেস গুলো এমন ক্ষতি হয়েছে যে সেখানে সোলজার যেতে পারবে না। তো আপনার ধরুন গ্রাউন্ড ট্রুপের কথা থিওরিটিক্যালিও যদি গ্রাউন্ড ট্রুপের কথা ভাবা হয়, গ্রাউন্ড ট্রুপ থাকবে কোথায়? ইরান সুবিধাজনক অবস্থানের মধ্যে রয়েছে। তো আমেরিকা যেরকম হচ্ছে হামলা করে ইরানকে পুশ করার চেষ্টা করছে যে আসো একটা ডিলে আসো আমার সাথে, এবং সেই ডিলের টার্মস কন্ডিশন আমি ঠিক করব, তুমি আমার সাথে এগ্রি হতে হবে। এটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এই চেষ্টা করছে, কিন্তু এট দ্য সেম টাইম ইরান ইউএস আপনার ফ্যাসিলিটিকে ডিরেক্টলি যতটা ক্ষতি করতে পারছে, কিন্তু তার অ্যালাই গুলোকে ক্ষতি করে সে ডিরেক্টলি মেসেজ দিয়ে বলছে তোমরা নেগোশিয়েট করো যাতে করে ইউএস একটা ডিলে আসে। আমাদের প্রেসিডেন্ট বর্তমানে কতটা বিপাকে আছেন যে তাকে অনেক কিছুই এখন বাধ্য হয়ে গিলতে হচ্ছে, মানতে হচ্ছে, সহ্য করে নিতে হচ্ছে? আচ্ছা, আমি কয়েকদিন আগে একটা নতুন শব্দ শিখলাম, জাগ জোয়াং। এটা হচ্ছে দাবা খেলার সময় এমন একটা অবস্থা হতে পারে যখন কোনো ভালো চাল আর অবশিষ্ট নাই। আপনি যেভাবে আপনার গুটি চালবেন এটাতে আপনার ক্ষতি হবে, কিন্তু আপনার কিছুই করার নাই, কোনো না কোনো খারাপ অপশন বেছে নিতে হবে। তো আমার কাছে মনে হয় এই শব্দটি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে একদমই অ্যাপ্রোপ্রিয়েট। উনি এমন একটা অবস্থায় আছেন যেখান থেকে কোনো উত্তরণের কোনো ভালো পথ নাই। প্রথমে মেটেরিয়াল দিকটা বলি। আপনার আমাদের যত স্টক পাইল ছিল মিসাইলে তার মোটামুটি ধারণা করা হচ্ছে ৭০-৮০% শেষ হয়ে গেছে। হুম, এবং এই যুদ্ধ শুরু করার আগে ২৭শে ফেব্রুয়ারিতে যে পরিমাণ স্টক পাইল ছিল সেই জায়গায় ফিরতে হলে 2031 বা 32 পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটা তো একটা মেটেরিয়াল জিনিস, এটা তো আপনার কোনোভাবেই এটাকে আপনি যাই বলেন না কেন, যাই কিছু করেন না করেন, এটা ম্যানিপুলেট করা যাবে না। যদিও আমরা দেখছি অনেক রিয়ালিটি নিয়ে যে ট্রাম্প বলছেন আইওয়া সত্যি যদি তেলের দাম আপনার ২ টাকার কম হয় তাহলে সবাই আইওয়া গিয়ে তেল নিয়ে আসবে, এখন এরকম একটা অবস্থা। হ্যাঁ, বিশেষ করে ক্যালিফোর্নিয়া থেকে। হ্যাঁ, রাইট। ক্যালিফোর্নিয়া তো ৮ টাকা ৯ টাকার কথা শুনছি, মানে $৮ $৯ কথা শুনছি। আচ্ছা, হ্যাঁ, তো এখন এটা হচ্ছে একটা সবচেয়ে বড় একটা জিনিস যেটা মেটেরিয়াল, এবং এই কারণে কিন্তু আপনার ইউক্রেনে তারা লেটেস্ট তাদের যখন তারা আক্রান্ত হলো, কিন্তু আমাদের আমেরিকার আর দেওয়ার মতো ইউক্রেনকে তেমন কিছু নাই। সেই জন্যই কিন্তু কথা হচ্ছে যে তারা তার পেট্রিয়ট মিসাইল উৎপাদন করতে পারবে, সেটাও এত সহজ না। আচ্ছা, ২ নম্বর কথা হচ্ছে যে আরো কতগুলো যেগুলো আভ্যন্তরীণ দিক, যেটা আপনি জনপ্রিয়তার কথা বলছেন, তারপর মধ্যবর্তী নির্বাচন এগিয়ে আসছে। তো এই সমস্ত দিক থেকে দেখলে ইরান খুব ভালো মতোই এই টাইম লাইনটা নিয়ে অবগত। তারা এমন একটা জায়গায় আমেরিকাকে নিয়ে এসছে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে, যে এখান থেকে কোনো ভালো চুক্তি, কোনো ডিপ্লোম্যাটিক চুক্তি আসলে সম্ভব না, কারণ ইরান আর আমেরিকাকে বিশ্বাস করছে না। আমরা কদিন আগে দেখেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন যে হ্যাঁ, শান্তির কথা হচ্ছে, শান্তি চুক্তি, সেই জন্য আমি আক্রমণ করব না। কিন্তু যে চুক্তির কথা হচ্ছিল সেটা ইরান এবং ওমানের মধ্যে, সেখানে আমেরিকার কোনো ভূমিকা ছিল না। এবং তারা তাদের চুক্তি তারা মানে তারা রাজি হয়েছে যে যত আপনার হরমুজ দিকে জাহাজ যাবে, তারা যাওয়ার পথে ইরানের ইরানের পাশে যে চ্যানেল সেটা দিয়ে যাবে, এবং ফেরার পথে ওমানের পাশে যে চ্যানেল সেটা দিয়ে আসবে। এবং তারা বলেছে ৫ থেকে ৭% তারা কর ধারণ করছে, কিন্তু এগুলো সবকিছুই কিন্তু আপনার আপ ফর নেগোসিয়েশন। হুম, হুম, অলরেডি তারা বলেছে যে রাশিয়া এবং চীনকে তারা এই কর দিতে হবে না, এবং প্রতিটি দেশের ক্ষেত্রে কিন্তু ইটস আপ ফর নেগোসিয়েশন। এবং এটা হয়তো শেষ পর্যন্ত হয়তো একটা সামান্য পরিমাণ কর থাকবে, হুম, কিন্তু এটা কিন্তু এই লেভেলে থাকবে না। এবং ২ নম্বর কথা, যখন এই তারা চুক্তি করছে তখন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন আমরা ইরানের যে বিপুল পরিমাণে অর্থ সম্পদ আমরা কি বলবো মানে দখল করে আছি, সেইখান থেকে বিভিন্ন জাহাজকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তখন ইরান বলেছে যে যেই জাহাজ এই ক্ষতিপূরণ নেবে তারা হরমুজ প্রণালী দিয়ে আর যেতেই পারবে। তো তখন কিন্তু অন্য জাহাজগুলোও কিন্তু ওরা এই মানে এটা প্রত্যাখ্যান করেছে যে তারা এই টাকা চায় না। হ্যাঁ, তো এখন এমন একটা জায়গায় আছে
যে আমেরিকা তো এটা মানতেই পারবে না, কিন্তু এটা না মেনে আসলে কোনো উপায় নাই। এটা ওকে। এখন ফেস সেভিং যে জিনিসটা আমেরিকা চাচ্ছে কোনো না কোনো ভাবে এখান থেকে ফেরতে, কিন্তু ইরান আসলে এটা ইরান দিবে না। ইরানের এখন এমন একটা মানে বার্গেনিং চিপ তাদের হাতে গেছে, তো এটা তো তারা ব্যবহার করবে। এবং আরেকটা কথা, আমরা ইরানের মনস্তত্ত্বটাও চিন্তা করে দেখেন যে তাদের তো বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, হ্যাঁ, ধন সম্পদ, তারপর ইনফ্রাস্ট্রাকচার, মানুষ, তাই না? তো এই সময় তারা এই 50 বছর পরে তারা হয়তো জীবনের প্রথম এরকম একটা বার্গেনিং এর একটা ভালো অবস্থানে আছে। তারা কেন তারা নেগোশিয়েট করবে? তারা এই আমেরিকাকে, তারা এই ট্রাম্প প্রেসিডেন্সির পতন এবং আমেরিকান এম্পায়ারের পতন না হওয়া পর্যন্ত তারা করবেন। এবং আমরা কিন্তু এভাবে জোরে সোরে না বললেও, আপনার যেটা তাদের একটা বিরাট দাবি ছিল যে বেস থাকতে পারবে না মধ্যপ্রাচ্যে, সেটা কিন্তু অলমোস্ট সত্যি হয়ে গেছে। কারণ এখন কিন্তু আমেরিকার যে সমস্ত বেস গুলো এমন ক্ষতি হয়েছে যে সেখানে সোলজার যেতে পারবে না। তো আপনার ধরুন গ্রাউন্ড ট্রুপের কথা, থিওরিটিক্যালিও যদি গ্রাউন্ড ট্রুপের কথা ভাবা হয়, গ্রাউন্ড ট্রুপ থাকবে কোথায়? বেসিক তো থাকতে পারবে না, তাই না? তো এখন এমন ভাবে ক্ষতি করেছে, সেগুলোকে পুনর্নির্মাণ করতে যে পরিমাণে টাকা লাগবে সেটা আমার কাছে মনে হয় না যে এইটা বাজেটে পাস হবে। এবং আমার কাছে মনে হয় যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রেজেন্স একদম হয়তো শেষ হবে না, কিন্তু অনেক সীমিত হয়ে যাবে এই যুদ্ধের পরে। এই বিষয়টি নিয়েও আসবো, অর্থাৎ গালফ দেশগুলোকে ইরান যে থ্রেট দিচ্ছে সেই বিষয়টি নিয়ে শুনবো, কিন্তু তার আগে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। বিষয়টি পরিষ্কার হওয়া উচিত। বারবার করে আমরা বলছি যে এটি ইরান এবং ওমানের মধ্যে চুক্তি, নিশ্চয়ই আমেরিকার সম্মতি আছে বলে এই চুক্তিটি এতটা ইতিবাচকভাবে হচ্ছে। এখানে কি আমেরিকার কোনো ইনভলভমেন্ট আপনি দেখছেন না? ওমান কি কোনোভাবে আমেরিকার প্রক্সি হিসেবে কাজ করার আশঙ্কা আছে কিনা? না, আমেরিকার কোনো সম্মতিই নাই, কিন্তু আমেরিকার কোনো উপায় নেই। আমেরিকা তো বারবার একটা কথা বলছে যে এটা ইন্টারন্যাশনাল চ্যানেল, কিন্তু সেটা ঠিক না। কারণ এটা কিন্তু ইরানের আপনার টেরিটোরিয়াল ওয়াটার 24 মাইলের ভিতর, এটা 21 মাইলের ভিতর, হ্যাঁ। তাছাড়া আরো টেরিটোরিয়াল ওয়াটার যদি নাও হয়, আপনার সুয়েজ ক্যানালে ইজিপ্ট কর নেয়, তারপর টার্কি কর নেয় তাদের ওখানে, এরকম আরো অনেক নজির আছে। কিন্তু এখানে আমেরিকার কোনো ইনভলভমেন্ট নাই, এটাতে আমেরিকার কোনো সম্মতিও নাই। কিন্তু আমেরিকা এখানে কি করবে এটা এটা করতে পারছে না, কারণ একটাই এটাকে পুরো ভেঙে যে অবরোধটা দিয়ে রেখেছে। আরেকটা জিনিস হচ্ছে একটা সাংঘাতিক আক্রমণ করে এটা ভেঙে দেওয়া, যেটা করতে পারবে না। কারণ অবরোধটা কখন উঠাবে, কিভাবে উঠাবে, সেটাই হচ্ছে নেক্সট। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন একটু আপনার কাছে শুনতে চাই। রয়টার্সের যে নিউজটি আমরা দেখছিলাম যে ইরান স্পষ্টত একটা হুমকি পাঠিয়েছে গালফ দেশগুলোকে যে আমার বিরুদ্ধে গিয়ে যদি যুদ্ধে জড়াও তাহলে কিন্তু আমি ছেড়ে কথা তো বলবোই না, তোমাদের ক্ষতিটা এমন একটা পর্যায়ে করব যে তোমরা সেটা নিয়ে পস্তাবা। সো কূটনীতি একমাত্র সমাধান, তোমরা আমেরিকাকে বাধ্য করো। এর মাধ্যমে আসলে ইরান কি অনেক বড় রকম জুয়া খুলছে যে সব দেশ যদি একত্রিত হয়ে গালফের আমেরিকার সাথে জোট বেঁধে আক্রমণটা করে, যেটি আমরা দেখেছিলাম যে মাঝখানে সৌদি বিমান আমেরিকার সাথে মিলে একটা হামলাও চালিয়েছিল, সেটি ইরানের জন্য অনেক বড় রকম জুয়া হয়ে যাচ্ছে, নাকি এটি মধ্যপ্রাচ্যে আসল নিয়ন্ত্রণ ইরান প্রতিষ্ঠা করার পথে হাঁটছে? আপনি আসলে খুব একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন। প্রফেসর মোহাম্মদ অলরেডি অনেকগুলো পয়েন্ট বলেছেন, বিশেষ করে যে ইরানের হাতে যে বার্গেনিং চিপ, এই বার্গেনিং চিপের একটা বড় অংশ আসছে হচ্ছে আপনার গালফ স্টেট গুলো থেকে। দেখুন, সবাই একসাথে হয়ে আমেরিকার সাথে জোট বেঁধে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা করলে ইরান নিঃসন্দেহে বেকায়দায় পড়বে। ইরান তো আপনার কার্যত হচ্ছে সে তো একাকী যুদ্ধ করে যাচ্ছে, যদিও ভেতর থেকে আপনার হচ্ছে যে অনেক ধরনের রিমার আছে যে চায়না এবং রাশিয়া তাকে হেল্প করছে। সেটা থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু যে ক্ষয়ক্ষতিগুলো ইতোমধ্যে ঘটে গেছে সেই ক্ষয়ক্ষতিগুলোকে যদি আপনি যদি বিবেচনায় নেন তাহলে সম্ভাবনাটা অনেক বেশি ক্ষীণ হয়ে আসে। দেখুন, ইরান যে কাজগুলো করেছে, এই সৌদি আরব, আপনার কাতার এবং ওমান, তাদের স্ট্র্যাটেজিক জায়গাগুলোতে তারা হচ্ছে ইরান হামলা করেছে। স্ট্র্যাটেজিক জায়গাগুলো কি? তাদের যে তেল শোধনাগার, তাদের যে ওয়াটার ডিস্যালিনেশন, অর্থাৎ এই গালফ স্টেট গুলোর যেগুলো লাইফ লাইন, যেটা দিয়ে সে হচ্ছে যে এই দেশগুলো যা দিয়ে চলে, সেই জায়গাগুলোতে। আর এখন আপনার একটা ইনফ্রাস্ট্রাকচার যখন ধ্বংস হয়, সেটা রিবিল্ড করা, যেভাবে আপনার ইউএস বেস গুলো আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বেস গুলো যদি আপনার ইভেন আপনার বাজেটও যদি পাস হয়,
তারপরও আপনার রিবিল্ডিং আপনার ইট টেক্স ইয়ার্স সামটাইমস। তো আপনি যদি ম্যাটেরিয়াল জায়গা থেকেও চিন্তা করেন, আবার স্ট্র্যাটেজিক জায়গা থেকেও চিন্তা করেন, যে দিক থেকে চিন্তা করেন যে ইরান সুবিধাজনক অবস্থানের মধ্যে রয়েছে। তো আমেরিকা যেরকম হচ্ছে হামলা করে ইরানকে পুশ করার চেষ্টা করছে যে আসো একটা ডিলে আসো আমার সাথে, এবং সেই ডিলের টার্মস কন্ডিশন আমি ঠিক করব, তুমি আমার সাথে এগ্রি হতে হবে। এটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এই চেষ্টা করছে, কিন্তু এট দ্য সেম টাইম ইরান ইউএস আপনার ফ্যাসিলিটিকে ডিরেক্টলি যতটা ক্ষতি করতে পারছে, কিন্তু তার অ্যালাই গুলোকে ক্ষতি করে সে ডিরেক্টলি মেসেজ দিয়ে বলছে তোমরা নেগোশিয়েট করো যাতে করে ইউএস একটা ডিলে আসে। তা আপনি দেখুন যে তার স্ট্র্যাটেজিক জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তো এই কারণে আমার কাছে যেটি মনে হয় যে আপনার মধ্যপ্রাচ্যের যে আমেরিকার যে ডমিনেন্স এবং গালফ স্টেট গুলোর যে অনেক বহু বছর ধরে তারা মনে করেছিল যে একটা সিকিউর কন্ডিশনে পুরো বিষয়টা যদি আপনি যদি চিন্তা করেন, তাহলে এটা অনেকটা ভলাটাইল, একটা আপনার হচ্ছে অস্থিতিশীল হয়ে গেছে অলরেডি। তো এখানে আসলে ইরানের যে কৌশলগত অবস্থান, সেখানে যেই ডিলে করা হোক না কেন, এই ডিলে একটা বড় শেয়ার ইরানকে দিতে হবে। ওকে, আপনি দেখুন যে টোলের যে বিষয়টা, যে এখানে আপনার ওমানের সাথে যে নেগোসিয়েশনটা, এখানে একটা প্রস্তাব হচ্ছে যে ইনবাউন্ড হচ্ছে যে আপনার জাহাজগুলো হচ্ছে যে ইরানের কোস্টাল দিয়ে যাবে, আর হচ্ছে যে আউটবাউন্ড হচ্ছে যে ওমানের কোস্টাল দিয়ে যাবে। হ্যাঁ, আমেরিকা যেটা চায় যে সে কোনো ফি দিতে, তার রিপিটেড বক্তব্য মার্কো রুবিও এবং হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন সময় যেটি বলেছেন যে তারা কোনো টাকা দিবেন না, তারা হচ্ছে যে কোনো তাদের কাছ থেকে কোনো পারমিশনের কোনো ইয়ে হবে না, দে ওয়ান্ট এ ফ্রি রাউট, এবং সেটা কার্যত পসিবল। তো আপনি দেখুন সেটার বিপরীতে একটা মিড মানে ওয়াটার রাউট হচ্ছে আপনার কনসিডার করা হচ্ছে, বাট ইরান কতটা সেই জায়গায় আপনার হচ্ছে মুভ করবে সেটি অনেকটা অনিশ্চিত। এবং ইরানের গত 2 দিনে যে স্টেটমেন্ট গুলো ইরানের আপনার হচ্ছে যে গালিবাব এবং গালিবাবাদীর কাছ থেকে আসছে, এগুলা থেকে আপনার হচ্ছে অনেকটা ক্লিয়ার যে ওমানের সাথে যে ডিলটা, সেখানে ইরান তার আগের জায়গা থেকে একটু সরে আসছে। সে আগে বলছিল টোল দিতে হবে, সে এখন বলছে না টোল দেওয়া লাগবে না, আমাকে হচ্ছে যে তুমি সার্ভিস ফি দিবে। সো আপনারা দেখেন সেটা এখন উই ডোন্ট নো এক্স্যাক্টলি যে আলটিমেটলি আপনার হচ্ছে আমেরিকা হচ্ছে এটাতে এগ্রি হয়ে যায় কিনা, কারণ সে সার্ভিসের একটা ডিমান্ড সেট করেছে, সে টোল বলছে না, মাসুল বলছে না। এই কারণে আমার কাছে মনে হচ্ছে পুরো বিষয়টা আপনি যদি চিন্তা করেন, এটি না পুরোটা আমেরিকার কাছে আছে, না মিডল ইস্ট আপনার সুবিধাজনক অবস্থানে আছে। ওকে, সে কারণে আপনার হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে প্রফেসর যেটা কিছুক্ষণ আগে বলছেন যে এখন অনেকগুলো ব্যাড চয়েসের মধ্যে থেকে একটা নিতে হবে। আপনি শুরুতে বলেছেন যে তার হাতে আসলে অপশনগুলো কি, অপশনগুলো খুবই সীমিত।